ওয়েলকাম টু আনফিল্টার্ড বাই সৌভিক। আজকে আমাদের গেস্ট একজন ফটোগ্রাফার। বাংলাতে আমার মনে হয় যে প্রথমবার কোনো ফটোগ্রাফারকে নিয়ে পডকাস্ট হচ্ছে। পুরো পডকাস্টটা দেখো, ছোটো ছোটো অনেকগুলো বিষয়ে ফটোগ্রাফি নিয়ে আমরা কথা বলেছি, ফটোগ্রাফির মার্কেট নিয়ে কথা বলেছি, ফটোগ্রাফি অ্যাজ এ ক্যারিয়ার কতটা বেটার এখনকার টাইমে সেটা নিয়ে আমরা কথা বলেছি। পুরো পডকাস্টটা দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তার আগে আনফিল্টার্ড বাই সৌভিক ক্লিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের বড় পডকাস্টে যে ছোটো ছোটো ক্লিপস সেগুলো আমরা এই আনফিল্টার্ড বাই সৌভিক ক্লিপস চ্যানেলটাতে আপলোড করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পুরো পডকাস্টটা দেখো, আশা করি কিছু না কিছু জানতে পারবে, কিছু না কিছু শিখতে পারবে। দেখতে থাকো আনফিল্টার্ড বাই সৌভিকের এই পুরো পডকাস্টটা। এবার সেলিব্রিটিরাও ইনস্টাগ্রাম গ্রোয়ের চক্করে পড়ে এখন অনেক জুনিয়র ফটোগ্রাফারদেরকে ডেকে নেয়, যারা হয়তো কোনোদিনও সেলিব্রিটি করেনি। এবার তারা বেশিরভাগ হয়তো দূর দূর থেকে ট্রেন জার্নি করে এসে একটা সেলিব্রিটি শ্যুট করছে ফ্রি অফ কস্ট। এবার তুমি নতুন একজন তার মধ্যে এন্ট্রি করছো, তোমাকে ঢুকতে দেবে মনে হয়? আর আরও একটা ব্যাপার কি বলতো, যারা ধরো ফটোগ্রাফিটা তো শুধু করতে গেলে তোমাকে তার সঙ্গে মেকআপ আর্টিস্ট লাগবে, স্টাইলিস্ট লাগবে, অ্যান্ড তারা সবাই পুরানো। তো তুমি ওখানে ঢুকতে গেলেই প্রথমে তারা তাদের কমফর্ট জোনের লোকেদেরকেই আগে চান্স দেয়। এখন কি হয় যে গিল্ডের কার্ড যদি তুমি করতে যাও, বিভিন্ন লোক বিভিন্ন রকম রেট বলে। আমি যখন লাস্ট করতে গেছি 2-3 বছর আগে, তখন আমাকে একজন বলছে 20,000 লাগবে, কেউ বলছে 30,000 লাগবে, কেউ 50,000-এও চলে যাচ্ছে। তো আমার পাশের বাড়ির কাকিমা বা আমার রিলেটিভরা, কী করিস তুই? ফটোগ্রাফি করি। কোনো জায়গায় ইভেন্টে গেলাম বা কোনো ওয়েডিংয়ে গেলাম, কী করিস এখন, কী করছিস? হ্যাঁ, তো ফটোগ্রাফি করছি। ফটোগ্রাফি করছিস? এমনি জবটা কী করছিস, মানে কাজ কী করছিস? আমি কাজ কিছুই করছি না, এটাই তো কাজ। শুভশ্রীদি আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক। শুভশ্রীদির সাথে, যেহেতু টলিউডে যদি বলো যে ফটোগ্রাফি, টলিউডে যদি শুরু করার ক্ষেত্রে বলো, শুভশ্রীদির একদম প্রায় ধরো আমার টলিউডের ফটোগ্রাফি শুরু করার সময় থেকেই আছে। তো দিদির সাথে আমার একটা ভীষণ ভালো বন্ডিং। এমনি তো দেখো, আমি যখন ফটোশ্যুট করতে যাই, আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে জিজ্ঞেস করে যে কেমন আছিস বা কিছু আছে, তো খুব ভালো। ওয়েলকাম টু আনফিল্টার্ড বাই সৌভিক। অভিক, তুমি ফটোগ্রাফি করো, আমরা সবাই জানি তো, অনেকেই জানে। তো ফটোগ্রাফি তুমি শুরু কিভাবে করলে? মানে আমি তোমাকে বেসিক্যালি বলি, আমি যখন ফটোগ্রাফি শুরু করেছিলাম কলেজ টাইমে, আমার ইচ্ছে ছিল যে মানে ছবি তোলাবো, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ওই যে ছবি হয়, ওই ছবি তোলারও খুব শখ ছিল। তো সেটার থেকে তারপরে একটা ডিজিটাল ক্যামেরা কিনি। একজনকে কলেজে বলেছিলাম তুলে দেওয়ার জন্য, তো সে মারাত্মকভাবে মানা করেছিল যে না না না, এগুলো মানে তুলে দেবো, থাক, পরে পরে হবে, যা হবে এভাবে করে দেবো একটা টাইমে, আয় না, পরে আয় না, এরকম। তো সেখান থেকে ডিজিটাল ক্যামেরা, মেসে যখন ছিলাম সেখান থেকে টাকা জমিয়ে ডিজিটাল ক্যামেরা কিনেছিলাম। তারপরে গুগলে অনেক টাইপের ছবি দেখতাম। আর বেঞ্চ আছে, বেঞ্চের সাইডে ধরো একটু স্পেস দিয়ে যে টাইপের, যেরকম টাইপের ছবি হয় আর কি, তো সেই রকম তুলতাম। তারপরে সেখান থেকে ফটোগ্রাফি শুরু করেছিলাম। মানে তোমার শুরুটা কীরকম? দেখো, বেসিক্যালি আমি কোনোদিনও ভাবিনি যে ফটোগ্রাফিতে আসবো, ঠিক আছে? আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করেছি, বুঝতে পেরেছো? আমার হলদিয়া থেকে পড়াশুনো করা। তো ওখান থেকে পড়াশুনো করে আমি ভেবেছিলাম কি, যে নর্মালি যেমন সবাই ভাবে যে একটা জব খুঁজবো, প্রাইভেট জব হোক আর গভর্নমেন্ট জব হোক, মোটামুটি যেন ঠিকঠাক একটা স্যালারি থাকে, ব্যাস এইটুকুই ভেবেছিলাম। আমার কোনোদিনও এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না যে কোনোদিনও ফটোগ্রাফি লাইনে আসবো বা এরকম কিছু, এরকম জায়গা থেকে এটা প্রফেশনাল কোনো ব্যাপার আসে বা কিছু, এইসব তো কোনো মাথায় ছিল না। আহ, আমি না ড্রয়িং করতে ভালোবাসতাম, মানে ছোটোবেলা থেকে ড্রয়িংটা খুব ভালোবাসি। অ্যান্ড আমার যে সমস্ত মানে রিলেটিভ আছে, তারা প্রত্যেকে জানতো যে ড্রয়িংটা ও খুব ভালো করে। মাকে বলতো যে ওকে কখনো ড্রয়িংটা থেকে ওকে ছাড়িও না, এটাকে রেখে দিও, ও যেন ড্রয়িংটা, আর করলে ড্রয়িংটা করলেও ভালো একটা জায়গায় যেতে পারবে। কিন্তু ওই হয় না, মধ্যবিত্ত বাড়ির একটা প্রবলেম, যে মানে ঠিক আছে ভাই, তুই চাকরির দিকটাই বেশি করে দেন। তো মা কি করে, মাধ্যমিক যখন দিই তখন আমাকে বলে যে তুই ড্রয়িংটা এখন করিস না, ড্রয়িং করলে তোর পড়াশোনার প্রেশার বাড়বে, তুই একটা কাজ কর, তুই মানে এখন বন্ধ রাখ, যদি পরে তুই টাইম পাস তখন করিস, আপাতত এইচএসটা ভালো করে দে। তো মাধ্যমিক এইচএস ভালো করে দিই, ইঞ্জিনিয়ারিং চলে যাই পড়াশুনো করতে। তারপরে তো চাকরির চিন্তাভাবনা ছিল, কিন্তু আমি না মানে মানে ঠিক ইঞ্জিনিয়ারিংটা ঠিকভাবে করতে পারিনি। মানে আমার ওটা কাইন্ড অফ কীরকম ছিল বলো তো, যে মানে হ্যাঁ, পড়তে হচ্ছে, চাকরি পেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো এখন কি হয়েছে, তারপরে হচ্ছে ওই চাকরিটা, তারপরে আমি মোটামুটি একটা ব্যাঙ্গালোরে একটা জায়গায় জব পাই, সেখানে আমি গেলাম। গিয়ে জব করতে করতে বেশ কিছুদিন জব করেছি, করার পরে দেখলাম যে না, ঠিক মানে পোষাচ্ছে না ব্যাপারটা। মানে ওই ধরো
সকালবেলা অফিসে গেলাম, দুপুরবেলা গিয়ে আমার প্রচণ্ড ঘুম পেত, আর নালে ওই অফিসের সামনে কম্পিউটার চেয়ে কম্পিউটারে বসে বসে আমি ফেসবুক ঘাঁটতাম। তো এই করতে করতে আমি কলকাতা চলে আসি, ব্যাঙ্গালোরে থাকতে পারিনি, বুঝতে পেরেছো? মানে ম্যাক্সিমাম ধরো 1.5-2 মাস ছিলাম, তারপর আমি কলকাতা চলে আসি। কলকাতা আসার পর এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব খুঁজি। সেটা হচ্ছে ধরো ওই কি বলি বলো তো ওটাকে, সফটওয়্যার সফটওয়্যার কোম্পানিও বলতে পারো, মানে ওরকম একটা, মানে যেখানে ওই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপিং হয় না, গ্রাফিক্স গ্রাফিক্স, হ্যাঁ ওরকমই, মানে সব রকমই হতো ওই কোম্পানিটাতে, ঠিক আছে? ওরা একটা প্রাইভেট কোম্পানি ছিল আর নতুন ওপেন করেছিল, তো ওরা বললো যে ঠিক আছে তুমি এখানে করো। ওরা এইসব ফরেন কান্ট্রিতে যেসব ওয়েবসাইট ডিজাইন হতো না, ওগুলোকে ওরা করতো। এবার আমি তো এই লাইনটা আমার না, আমার ইলেকট্রিক্যাল ছিল। তো যখন আমার এই জায়গাটায় আর কি জবে ঢোকার পর আমার মোটামুটি ধরো ওখানে 7-8 মাস জব করেছি। তারপরে ওখান থেকে না আমি একটা ক্যামেরা কিনেছিলাম বাইরে ঘুরতে যাব বলে। ওই ঘুরতে যাওয়ার আমি ছবি তুলতাম, কি বলতো, ওই ধরো মাছি বসলো, নালে ধরো প্রজাপতি বসলো, ওই ছবিগুলো তুলতাম। তো ওগুলো তুলতে তুলতে আমার একটা বন্ধু আছে, ও বললো ভাই আমাদের ফ্রেন্ড সার্কেলরা না, মানে আমার যেসব টুকটাক ভাই বোনেরা ছিল যারা আর কি ওই পাড়ার যেসব ফ্রেন্ডরা, ওরা আর কি ডিএসএলআরে ফটো তোলার জন্যে 100 টাকা 150 টাকা দিয়ে ফটো তুলতো ডিএসএলআরে। কেন বলো তো? ফেসবুকে আপলোড করবে। হ্যাঁ হ্যাঁ এটা ছিল, দেখবি, এটা মানে ট্রেন্ড ছিল এটা মিডিলে। ছিল এই ব্যাপারটা। তো ওই সময়টাতে আমি কিন্তু তোমার অনেক এরকম ফটো দেখেছি, ফটো শুট করার মানে আগে দেখেছি এরকম টাইপের কিছু হ্যাঁ Apple type এর করেছি। আমার ওই ভাইরা বললো দাদা তুমি ডিএসএলআর কিনেছো, আমাদের কিছু ফটো তুলে দাও, একটা ছেলে আছে ওর কাছে ডিএসএলআর আছে, ওরা 100-150 টাকা করে নেয়। তো আমি বললাম ঠিক আছে, তো তুলে দেবো তোদেরকে এমনি অফ টাইমে, অফিস থেকে আসার পর যে ফাঁকা টাইমটা পেতাম ওদের টুকটাক করে, বা সানডে ফান্ডেতে ওদের সাথে চলে যেতাম, গিয়ে ধরো ওদের ছবি টবি তুলতাম। ওই ছবিগুলো দেখে আমার একটা ভাই আছে, সে আমার সাথে কন্ট্যাক্ট করে, সে হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি করতো, বুঝতে পেরেছো? তো ফটোগ্রাফি সম্পর্কে তো এমনি কোনো নলেজ ছিল না, অটো মুডে ফটো তুলতাম, মানে পি মুড ছিল না, নিকনের ক্যামেরা ইউজ করতাম, তো ওটাতে পি মুড যেটা ছিল সেটা করে দিয়ে ওটাতেই ছবি তোলা হতো। এবার ওদের ছবি তুলে দিলাম, পেছনটা পুরো ব্লার হয়ে যাচ্ছে, একদম 18-55 নিয়ে একদম ফুল জুম করে দিয়ে ফটো তুলছি, ঠিক আছে? তো সেই ফটোটা দেখে ওরা খুব খুশি হতো। অ্যান্ড আমি কি করতাম বলতো, আমার একটা বন্ধু ছিল তখন কত ক্লাস 10-এ পড়ি, ফটোশপ জানতো টুকটাক, তো ও আমাকে একটু দেখিয়েছিল। তো সেটা আমার একটু জানা ছিল যে কিভাবে একটু লাইটটা বাড়াবো কমাবো। তো ওই করে ওদের ছবিগুলোকে বেশ ক্লিয়ার করে দিতাম, তো ওরা ওই ছবিগুলো আপলোড করতো ফেসবুকে। যেটার জন্যে মানে ওখান থেকে আমার একটা ভাই আছে যে ওয়েডিং ফটোগ্রাফি করতো, সে আমার সাথে কন্ট্যাক্ট করে যে অভিদা তুমি কিসে ফটো তোলো? আরে এমনি নর্মাল, কি লেন্স ইউজ করো? 18-55 ইউজ করি ভাই, সেরকম কিছু তো না। আর যে আমি ক্যামেরাটা ইউজ করতাম সেটার দাম ধরো ওই 25,000-26,000 টাকার মতো ছিল, অফারে চলছিল তখন। আর নিকনের একদম লো বাজেটের ক্যামেরা আর কি। তো ওই আর কি নিকনের ক্যামেরাটা নিয়েছিলাম, বুঝলে? তখন ওই নিকনের ক্যামেরাটা দিয়ে যখন ফটোশ্যুট করতাম, তখন তো আমার কোনো অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড এ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। এবার ওরা যখন আমাকে বলতো বিদা তোমার ফটোগুলো খুব ভালো হচ্ছে, ওটা তো একটা এমনি ভালো লাগে। আর মেনলি ঘুরতে যাওয়ার জন্য যেহেতু ক্যামেরাটা নেওয়া, কিন্তু ওই ক্যামেরাটা, নতুন ক্যামেরাটা নেওয়ার পর না একদিনও কোনো দিন ঘুরতে যেতে পারিনি, কিন্তু জাস্ট ফর মানে ওই কিনেই রেখে দিয়েছিলাম, ওই ওদের ফটো তুলতাম আর ওই অফিস। তারপরে তো ধরো 5-6 মাস পরে ওই আমার একটা ভাই আছে, ওয়েডিং ফটোগ্রাফি করতো, কন্ট্যাক্ট করলো আমাকে, মেসেজ করে বললো যে অভিদা তুমি ফটোগুলো কি ক্যামেরাতে তোলো? বললাম ওই একটা নিকনের ক্যামেরা আছে, 3200 ছিল মনে হয়, D3200 কিছু একটা আছে। আচ্ছা, D3400 কিনেছিলাম আমি তখন আচ্ছা, আমার 3200 ছিল। ওই ক্যামেরাটাকে নিয়ে আর ওই 18-55 দিয়ে ছবি তুলতাম। ওকে যখন বললাম, ও বললো দারুণ ফটো তোলো, তুমি ওয়েডিং করবে? এবার আমার না নলেজ নেই, মানে ওয়েডিং পয়সা আসে বা এরকম কিছু আমি কখনো এইসব বুঝিনি, কারণ আমার বাড়িটা, এটা ইয়ারটা কোন ইয়ারের কথা বলছো? এটা ধরো 2018 না 18 না 17 17 17 হ্যাঁ তখন এরকমই ছিল। হুম 17তে আর কি। তো ও তখন আমাকে বলল যে তুমি আসো একদিন আমার সাথে একটু দেখা করো, দেখি তোমার ছবিগুলো কেমন কি।
তবে কথা হবে। আর আমার যেহেতু ফটোগ্রাফির প্রতি বা ড্রয়িংয়ের প্রতি একটা আলাদা একটু ইচ্ছা ছিল, তো আমি আমার যাই একদিন দেখা করে আসি কি আছে। তো ওর সাথে দেখা করতে যখন গেলাম, ও আমাকে একটা দাদার কাছে নিয়ে গেছে, সে হচ্ছে মারওয়াড়ি ওয়েডিংয়ের কাজগুলো তোর। তো সে আমার প্রথম ফটো দেখে মানে অতটা ঠিক আছে ভালো তোলে, তো তুই একদিন নিয়ে আয়। ও যাক আমাদের সাথে প্রি ওয়েডিং শ্যুটগুলো হয় না, তো ওই প্রথমবার একদিন অফিস কামাই করে একটা প্রি ওয়েডিং শ্যুটে গেছিলাম। তো প্রি ওয়েডিং শ্যুটটা ভালো হয়েছিল, খারাপ না। প্রি ওয়েডিং এর একটা গল্প আছে আমার। হুম তোমার প্রথম যখন আমাকে প্রি ওয়েডিং এ নিয়ে গেছিল, তখন বলে যে সৌভিককে একবার প্রি ওয়েডিং এ নিয়ে যেতে হবে। কলকাতায় মানে মেদিনীপুরেরই একজন দাদা ফটোগ্রাফি ছিলেন। প্রি ওয়েডিং মানে তো সেই প্রি মানে তো বিয়ের আগে হচ্ছে, মানে প্রি ওয়েডিং মানে কিরকম, এবারে জঙ্গলে নিয়ে গেছে, জঙ্গলে শ্যুট ফুট হচ্ছে, মেদিনীপুরে জঙ্গলও নেই, তো সেখানে জঙ্গলে গিয়ে শ্যুট হচ্ছে, এবারে ছেলে মেয়েদের কোজি কোজি ছবি হচ্ছে, ক্লোজ ছবি হচ্ছে। তো আমি বলছি যে বিয়ের আগে এরকম ভাবে দেখা করে ছবি টবি তোলা হয়, এটা মানে এই এবার ব্যাপারটা তোমার জানা হ্যাঁ আমার জানা ছিল না। এবার প্রথম দেখছি, আর আমি অ্যানিমেশন থেকে তারপরে ফটোগ্রাফিতে শিফট করেছিলাম, আমি অ্যানিমেশন করেছি 3D অ্যানিমেশন। তো আমি বলছি এরকম বিয়ের আগে দেখা করে, এরকম ছেলে আর মেয়ে দেখা করে, মানে বাড়ির থেকে অ্যালাও করে, আর এরকম ছবি টবি তোলে, এভাবে তুললে। মানে এরকম কি, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল না। তারপরে বলো তোমার। আমারও ওরকম, মানে আমি না প্রি ওয়েডিং ওয়েডিং মানে ওয়েডিংটাও বুঝতাম না যে ফটোগ্রাফির জন্য পয়সা দেওয়া হয় হিউজ পরিমাণ, এইসব ব্যাপার তো কোনো আইডিয়া ছিল না আমাদের। দেখো আমার বাড়িটা যেটা না পুরো গ্রাম সাইড, হ্যাঁ মানে যেটা মেন বাড়ি যেখান থেকে এসছি, তো সেখানে মানে ওই হাতে ক্যামেরা এরকম হ্যান্ডি একটা ক্যাম নিয়ে তার দেওয়া থাকতো, বড় বড় লম্বা তার, ওগুলোতে ভিডিও হতো। এবার আমার কোনো আইডিয়া ছিল না যে এরকম মানে সেই ডিএসএলআর দিয়ে সুন্দর করে ভিডিও করে এরকম একটা দারুণ, ওইসব ব্যাপার অত আইডিয়া ছিল না। বাজেট নিয়েও কোনো ব্যাপার ছিল না। আমি তো পুরোটাই একটা আলাদা জায়গার মানুষ না, যে পুরো ইঞ্জিনিয়ারিং পড়ছি, সেখানে আমার জব নিয়ে রিলেটেড ব্যাপার। তো ওটার থেকে যখন আমি ওদের কাছে গেলাম, প্রি ওয়েডিং দেখলাম, তখন আমার বেশ ভালো লাগলো বিষয়টা, কিন্তু যে হ্যাঁ মানে এরকম আমার মাকে এসে দেখাতাম প্রতিদিন রাতে। সে মানে ধরো ওয়েডিং করে আসলাম না, ওই সময় তো ওয়েডিং টুকটাক করেছি, রাত্রেবেলা এসে মাকে দেখাতাম, সে 3টে বাজুক 4টে বাজুক, মা দেখো এই ছবিগুলো তুলেছি। আমার মা তো বুঝতে না, ঠিক আছে ভালো হয়েছে ছবিগুলো। ওর পরে তো আস্তে আস্তে আমার ফটোগ্রাফির জার্নিটা শুরু, বুঝতে পেরেছো। এটা আগে মানে ওইটা থেকেই আর কি ওয়েডিং শুরু করি, তারপরে চাকরি জব ছেড়ে দিই, অনেক ব্যাপার এইসব। ওয়েডিং, আর তুমি তো ফ্যাশনে বেসিক্যালি, ফ্যাশনটাই এখন এখন ফ্যাশন, হ্যাঁ। তো ওয়েডিং আর ফ্যাশনের মধ্যে ডিফারেন্স কি? দেখো অ্যাজ সাচ আমার মনে হয় না ফটোগ্রাফি রিলেটেড কোনো ডিফারেন্স আছে, কারণ তুমি দেখো ওখানেও তোমাকে মোমেন্ট ধরতে হয়, এখানেও কোথাও না কোথাও তোমাকে মোমেন্টটাকে ধরতেই হবে। কারণ এখানে ধরো একটা মডেল পোজ দিচ্ছে, কোনো একটা পোজে তুমি ক্লিক না করলে সেই মোমেন্টটা চলে গেল, তো ওখানেও একই ব্যাপার। আমার মনে হয় না সেটিং ফেটিংও প্রায়, ধরো এখন তো অক্টাতে সবাই ছবি তোলে, আগে পোর্টা লাইটে বেশিরভাগ ছবি হতো, এখন অনেক ফটোগ্রাফার যারা অক্টা নিয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে আমার মনে হয় সেই ছবি, সেই লাইটিং তোমাকে বুঝতে হবে, সেই ফ্রেমিং তোমাকে বুঝতে হবে। এছাড়া খুব একটা ডিফারেন্স নেই, তবে ফ্যাশন ব্যাপারটা একটু একটু ডিফারেন্স একটা জায়গায়, সেটা হচ্ছে মানে তোমার ছবি তোলার মানে তুমি কি কারণে তুলছো, ওটা ধরো ওয়েডিংয়ে একটা মোমেন্ট ধরতে হয়, বা ওই মোমেন্টটা ধরো সিঁদুরদান হচ্ছে বা হচ্ছে। এখানে তো ওরকম ব্যাপার না, এখানে ধরো কোনো প্রোডাক্টের শ্যুট হচ্ছে, বা কোনো ড্রেসের কালেকশন শ্যুট হচ্ছে, বা তুমি কোনো হাই ফ্যাশন শ্যুট করছো, কোনো কনসেপচুয়াল শ্যুট করছো, এখানে একটু মানে কনসেপ্টটা বা এটা আলাদা, আদার্স কিছু তো আলাদা নেই। মানে ফ্রেমিং এর ফ্রেমিং দেখো, হ্যাঁ ফ্রেমিং মোটামুটি একই লাগে, আমার কোনো ডিফারেন্স লাগে না। আদার্স কার কী এমন লাগে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় ওয়েডিং, আমি তো ওয়েডিং থেকেই এসেছি, আমি তো, আমাকে কেউ আলাদাভাবে ফ্যাশন শেখায়নি, ওয়েডিংও কেউ শেখায়নি যদিও, কিন্তু ওয়েডিং থেকে আমি এসেছি, তো আমার তো কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমার একটা ছিল, আমি এই ফ্রেমে ছবি তুলতে হয় এটা ভাবে, দেখো অনেক রুলস আছে কিন্তু, যে থার্ড কী সব রুল ফুল অনেক কিছু আছে, আমি কিন্তু কোনো রুলস জানি না সত্যি বলতে। আমি এমনি ইউটিউব দেখে রুলস ফুলস টুকটাক দেখেছি, কিন্তু আমার মেনলি যেটা লাগে কি বলতো, যে আমি একটা ফটো তুলবো, আমার চোখে ভালো লাগছে, আর আমি কিছু এত ফটোগ্রাফারকে এতদিন ধরে ফলো করছি, তো তাদেরও তো একটা ফ্রেম আছে, সেইটাকে আইডিয়া লাগিয়ে একটা ফ্রেম করে দিই। তো সেটার জন্য ওয়েডিং আর এর মধ্যে খুব একটা ডিফারেন্স। ওয়েডিং থেকে ফ্যাশনে যখন শিফট কেউ করবে বা শিফট কেউ করে, তখন তার কি কি বিষয় মানে মাথায় রাখতে হয়, যেগুলো ধরো ওয়েডিং আর ফ্যাশনে যেগুলো বেশি কাজে লাগে? মানে আমি যখন স্টার্ট করব, কোথা থেকে ফ্যাশন নিয়ে কোথা থেকে স্টার্ট করব, হঠাৎ করে আমি তো কাউকে বলতে পারি না যে চলো তুমি এরকম সেজে গুজে এরকম একটা ছবি তুলি। সেটা এখন বেসিক্যালি তুমি দেখেছো ফটোগ্রাফি যেখান থেকে শুরু হচ্ছে, বেসিক্যালি মানে ফিমেল পোর্ট্রেট বা এরকম সাধারণত ভিডিওগুলো বা এখন যে টাইপের ছবি হয়, সেখান থেকেই
বেসিক্যালি জিনিসগুলো শুরু হয় ফটোগ্রাফিটা এখন। তো ওয়েডিং থেকে যখন ফ্যাশনে শিফট করব তখন মানে কিভাবে মানে সে শুরু করতে পারে? দেখো, ওয়েডিং থেকে যদি তুমি ফ্যাশনে আসতে চাও, হুম। ওয়েডিং থেকে ফ্যাশনে আসাটা আমি যেভাবে করেছি সেটা তোমাকে বলতে পারবো, কিন্তু অন্য অনেকের অনেক রকম লাইফের ব্যাপার আছে। তো আমার যেমন দেখো, আমি যখন ওয়েডিং থেকে ফ্যাশনে এসেছি তখন আমি প্রথম ব্রাইডাল ফটোশ্যুট করতাম, যেটা মেকআপ আর্টিস্টরা সাধারণত করায় আর কি। তো ব্রাইডাল ফটোশ্যুটের ক্ষেত্রে সুবিধাটা কি বলতো, দেখো ওয়েডিংয়েও ব্রাইড থাকে, তার আমরা পোর্ট্রেট নিতাম, হুম। এখানেও ব্রাইডালে আমাদেরকে ব্রাইডের পোর্ট্রেট নিতে হয়। ওই সেমভাবেই আমরা কিন্তু এখানে ছবিটা তুলি। এবার মেকআপ আর্টিস্টদের শ্যুট মানে তোমার মেকআপটাকে বেশি হাইলাইট করতে হবে, তো আমি মেনলি মেকআপের পোর্ট্রেট তুলতে হবে, মানে আমাকে ফুল শটের কোনো ব্যাপার নেই, এখানে ক্রপ শট, একদম পোর্ট্রেট ছবি আসবে আর পরিষ্কার ছবি হবে। আমি এইভাবে শুরুটা করেছিলাম। এর ফ্যাশনের ব্যাপারটা হচ্ছে, ফ্যাশনে দেখো তুমি, ফ্যাশন অনেক রকমের হয়। আমাদের এখানে অনেকে আছে না, যারা হচ্ছে হাতে একটা ওয়াইন গ্লাস ধরিয়ে দিল, হুম। একটা গাউন পরিয়ে দিল, দিয়ে বলে এটা ফ্যাশন শ্যুট হচ্ছে। তাকে জিজ্ঞেস করবে যে সে কী কারণে ছবিটা তুললো বা কনসেপ্টটা কী, সে কিন্তু বুঝে উঠতে পারে না যে এটার কনসেপ্ট কী, বা সে এই ছবিটার মানে কেন তুলছে বা কি, কোনো ব্যাপার না। কিন্তু আমার যেটা কী হয়েছে, আমি ধরো ওখান থেকে যখন আসছি তখন এই যেটা বুঝলাম কি, যে আমাকে ফ্যাশনে যদি আসতে হয় তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি কী কারণে ছবি তুলছি। কারণ আমি ব্রাইডাল তোলার সময় আমার মাথায় থাকতো হুম। যে আমি ধরো একটা কোনো কনসেপ্টের ওপর ব্রাইডালটা করব। হুম। তুমি আমার ছবি যদি প্রথম থেকে দেখো, হুম। আমি হয়তো পোর্ট্রেট ছবি নর্মাল তুলেছি, কিন্তু যদি কোনো ধরো একটু ভালো অনেকগুলো ছবি দিয়ে ছবি তুলে, বেশিরভাগটা আমার ইচ্ছাই থাকে যে একটা কনসেপ্টের মধ্যে ছবিটা হবে। তো সেম জিনিস আমি ফ্যাশনের ক্ষেত্রে ট্রাই করেছিলাম কি, আমার একটা মোটিভ থাকবে যে এই ফ্যাশন শ্যুটটা আমি কেন করব। ধরো ফ্যাশন শ্যুটের মধ্যে আমার যে কোনো মোটিভ থাকতে হবে, আমি ড্রেসটাকে হাইলাইট করতে চাইছি, আমি জুয়েলারিটাকে হাইলাইট করতে চাইছি, আমি তার হেয়ার স্টাইলটাকেও হাইলাইট করতে পারি। আমি মানে আমার মেনলি হচ্ছে ফ্যাশনটাকে হাইলাইট করা, সে কি পরছে সেটা যে কোনো কেউ। ফ্যাশন মানে ফটোশ্যুট মানে এরম না যে তাকে ওয়েস্টার্ন পরতে হবে। মানে অনেকের মধ্যে এটা কিন্তু ভুল ধারণা আছে যে ওয়েস্টার্ন পরলে সেটা হচ্ছে ফ্যাশন, আর নর্মাল শাড়ি বা ব্রাইডাল ড্রেস পরলে সেটা হচ্ছে ফ্যাশন না। এটা কিন্তু ভুল ধারণা। ফ্যাশন মানে হচ্ছে তুমি যেটা পরছো সেটাকেই ফ্যাশন বলে। মানে আমি যদি, যারা সাঁওতাল আছে তারা যদি সাঁওতালি ড্রেস পরে তাদের ওটা ফ্যাশন, অ্যান্ড তুমি সেটাকে যদি ফ্যাশনেবলভাবে ফটোটা শ্যুট করো তাহলে সেটা ফ্যাশন ফটোশ্যুট। হ্যাঁ, তো আমি ওই ওয়েতে নিয়েছি জিনিসটাকে। আমার নিজের মনে হয়েছে যে হ্যাঁ, ফ্যাশন ফটোশ্যুট মানে আমাকে কিছু একটা কনসেপ্টের মধ্যে শ্যুটটা করতে হবে। যদি আমি কোনো একটা ড্রেসের কালেকশন শ্যুট করি তাহলে সেটা ড্রেসটাকে আমি হাইলাইট করে ছবি তুলি। সেটা ওয়াইড অ্যাঙ্গেলে তুলতে পারি, বড় ফ্রেম নিতে পারি, যেরমভাবে খুশি। অ্যান্ড যদি মনে হয় যে আমার একটা জুয়েলারি হাইলাইট করতে হবে, তো জুয়েলারির মতো করে করবো। তো এইভাবে আমি ফ্যাশন শ্যুটটাকে ভেবে আস্তে আস্তে ঢুকিয়েছি। বুঝতে পেরেছো? পোস্ট প্রসেসিং কতটা ইম্পর্টেন্ট মানে ফ্যাশনে যদি বলি? দেখো, পোস্ট প্রসেসিং মানে দুটোই আই থিঙ্ক ওয়েডিং আর ফ্যাশন দুটোতেই পোস্ট প্রসেসিং খুব ইম্পর্টেন্ট। মানে হ্যাঁ, ফ্যাশনে আরো বেশি লাগে আই থিঙ্ক। দেখো, পোস্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি বলো, আমার মনে হয় ওয়েডিংয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্যাশনে ইম্পর্টেন্ট যখন তুমি স্কিন রিটাচের ক্ষেত্রে যাবে, যদি ধরো পোর্ট্রেট শ্যুট করছো। কিন্তু তুমি যদি আমার কোনো ফটো যদি দেখো, ফ্যাশনের জন্য শ্যুট দেখো, তুমি যদি র ফটো আর জেপ্যাগ ফটোর মধ্যে যদি ডিফারেন্স দেখো, তোমার হয়তো লাগবে হয়তো 5% রিটাচ আছে, 95% আমার ফটোশ্যুটে বেরিয়ে যায়। আমি কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করালাম, সেই ওয়ার্কশপে আমি সবাইকে আমার যত র ফটো দেখিয়েছি অ্যান্ড তার সঙ্গে কম্পেয়ার করে আমি আমার জেপ্যাগ ফটো, যেটা এডিটেড ফটো দেখিয়েছি, তুমি ডিফারেন্স বুঝতে পারবে না। মানে খুব মিনিমাম। কারণ আমি যখন ফটোশ্যুটটা করি, আমার ফটোশ্যুটের ক্ষেত্রে বলছি, আমার পার্সোনাল ফটোশ্যুটের ক্ষেত্রে আমার খুব একটা চেঞ্জেস করতে হয় না। কিন্তু হ্যাঁ, যদি তুমি এবার যদি বলো যে কেন চেঞ্জ করতে হয় না খুব একটা ফ্যাশন শ্যুটেতে, ধরো আমি একটা কোনো প্রোডাক্টের শ্যুট করছি, বা ধরো কোনো ড্রেসের শ্যুট করছি, সেটা ফ্যাশন, ধরো ডিজাইনারের শ্যুট করছি। আজকে যদি ধরো মনীষ মালহোত্রার ফটোশ্যুট করছে, সে যদি মনীষ মালহোত্রার যে ড্রেসটার কালারটা যেটা আছে অ্যাকচুয়াল, সেটাকে যদি পোস্ট প্রসেসিংয়ে ফেলে হিউজ এডিট করে ড্রেসের কালারটাকে পুরো চেঞ্জ করে দেয়, তোমার কি মনে হয় সেটা মনীষ মালহোত্রা নেবে? না, কারণ তার তো সেটাকে সেল করতে হবে বা তাকে সেটা রেন্টে দিতে হবে না।
সে কোনোদিনও যদিও তারা রেন্টে দেয় না, সেল করে, তো সেল করতে গেলে তাকে তো অ্যাকিউরেট কালার দেখাতে হবে যে হ্যাঁ এটাই আমার কালার। তো সেখানে তুমি হিউজ যদি এডিট করে ফেলো সেখানে তো করতে পারবে না, এটা একটা ব্যাপার। ফটোগ্রাফি শুরুর ক্ষেত্রে বেসিক কি কি খেয়াল রাখতে হয় তোমার মনে হয়? দেখো, ফটোগ্রাফি শুরুর ক্ষেত্রে আমার মনে হয় যার ভিতর থেকে যেটা আসবে, মানে ধরো আমি আজকে ড্রয়িং করতে ভালোবাসি তাই আমি ড্রয়িংয়ে আসছি, মানে ভালোবাসি শুধু বলে না, সেটা আমার প্যাশনটা আছে আমার ভিতরে। আমার মনে হয় যদি কেউ এমনি নর্মালি ফটোগ্রাফিটা করতে চায় যে হ্যাঁ আমি টুকটাক করব, মানে সেটার জন্যে ঠিক আছে, সেটা যে কেউ আসতে পারে। কিন্তু যদি কেউ মনে করে যে আমি এটা প্রফেশনালি নেব, তাহলে আমার মনে হয় তাকে সেই ব্যাপারটার প্রতি একটা প্যাশন থাকা দরকার আছে। সে কোনো টাকা ছাড়াই শ্যুটটা মানে কোনো ফটোশ্যুট করবে, সে তার কোনোদিনও যদি সেটার থেকে কোনো পেমেন্ট না আসে তাহলেও সে শ্যুট করবে, তাহলে সেটুকু মাথায় আসলেই আমার মনে হয় তারপরে তো শিখে যাবে সে। মেন্টালিটিটা এটা হওয়া দরকার, তারপরে বাদবাকি তো এমনি কোনো ব্যাপার না। ধরো এখন প্রত্যেকে ক্যামেরা কিনছে, প্রায় ক্যামেরা প্রচুর পরিমাণে কিনছে, ফটোগ্রাফিতে এসে জয়েন করছে, ফটোগ্রাফি করছে। তো তোমার কি মনে হয় যারা অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করে আর যারা এখন ক্যামেরা কিনছে তাদেরকেও ফটোগ্রাফার বলে, হ্যাঁ। হ্যাঁ, তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে তাদের কাজের মধ্যে আর এখন যারা প্রফেশনালি করছে? ধরো মানে মানে আমি বুঝতে পারি না, মানে অ্যাকচুয়ালি এখন যারা প্রত্যেকেই ক্যামেরা কিনে নিচ্ছে, ক্যামেরা কিনে ফটোগ্রাফার, কত ফ্রিল্যান্সার আছে বলো, আগে মানে কত বেড়েছে। এটা তুমি গুনতে গুনতে শুরু করে শেষ করতে পারবে। হ্যাঁ, মানে এতজন হয়ে গেছে এখন কলকাতার বুকে। এবার তুমি তোমাদের এই ধরো গ্রাম অঞ্চলের যেসব সাইটগুলো আছে সেখানে তো ভর্তি ভর্তি ফটোগ্রাফার হয়ে গেছে। মানে এটাতে কেন এটাতে কি এত স্কোপ কেন মনে হচ্ছে এটাতে? যে আমি দেখবে একটা সময় দেখবে গিটার খুব বাজাতো লোকজন, দেখবে আমাদের স্কুল কলেজে যখন পড়তাম তখন দেখবে খুব বলতো ভাই গিটার বাজাবো, সব মাঠে ঘাটে দেখবে লোকজন এমনি গিটার বাজাতে চলে যেত। তো ওটা ট্রেন্ড কমে গেছে, দেখো এখন কেউ কিন্তু গিটার খুব একটা বাজায় না, যার গানের শখ আছে সে বাজায়। এটাও এরকম কোনো আমার মনে হয় খুব ট্রেন্ডিংয়ে চলছে ব্যাপারটা। ব্রাইডাল ফটোশ্যুট একটা সময় মেকআপ এটা প্রচণ্ড পরিমাণে করাতো, তুমি দেখবে মানে একদিনে 4-5টা করে এক একটা ফটোগ্রাফার শ্যুট করছে ব্রাইডাল শ্যুট। কিন্তু এখন দেখো সেটা রেস কমে গেছে, কিন্তু তুমি ব্রাইডাল ফটোশ্যুট আর সেই রেসে পাবে না যেটা 18, 19, 20-তে ছিল। হ্যাঁ, এখন দেখো 24 সাল চলে এসছে, এতদিনে কিন্তু এখন ওই ব্রাইডালের যে ফটোশ্যুটের ক্রেজটা কমে গেছে। এখন মেকআপ আর্টিস্টরা হয় তার হাজবেন্ড ফটোগ্রাফি করে দেয়, নাহলে মোবাইল আইফোনে একটা সুন্দর ফিল্টার দিয়ে করে নেয়। এখন আর ওই ফটোশ্যুটটা অতটা হয় না, ক্রেজটা নেই। তো আমার মনে হয় কি বলতো, যে যারা ধরো এই যে ট্রেন্ডিংয়ে চলছে না তারা পড়ে যাবে। আমার 7 বছর হয়ে গেল ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে। আর যদি তুমি বলো যে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধরো এই যে টলিউডে আছি আমি 4 বছর মিনিমাম, ধরো 3-4 বছর তো হয়েই গেল। আমি দেখেছি প্রচুর ফটোগ্রাফারকে উঠতে দেখেছি, পড়তে দেখেছি। আমি দেখেছি যার মধ্যে পয়সার খিদের জন্য এই কাজে এসছে না, টিকতে পারেনি। যে ভালোবেসে এসছে, ধরো আমার মধ্যে মানে আমাকে কিছু একটা ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আমি কিছু একটা দিয়ে যেতে চাই, সেইটার জন্য সে থেকে গেছে। ফটোগ্রাফি অ্যাজ এ ক্যারিয়ার এখন তোমার মনে হয় কতটা এর ইম্পর্টেন্সই আছে? দেখো, ফটোগ্রাফি অ্যাজ এ কেরিয়ার আমার মনে হয় যে ভালো, যদি তুমি ঠিকঠাকভাবে অ্যান্ড তোমার যদি সেই মধ্যে ট্যালেন্টটা থাকে আর তুমি যদি ঠিকঠাকভাবে সেই জায়গাটায় পৌঁছাতে পারো তাহলে খুব ভালো। আর যদি তোমার মধ্যে সেই ট্যালেন্টটা না থাকে বা তুমি ধরো সেই প্যাশন নিয়ে কাজটা করছো না, তুমি অনলি ফর টাকাটা দেখছো যে হ্যাঁ এই টাকাটা আছে, এত টাকা আছে, দাদা বলেছিল অত টাকা ইনকাম হয়, ওর ধান্দায় আসলে লাভ নেই। তুমি টলিউডে কিভাবে, মানে তোমার এন্ট্রিটা টলিউডে কিভাবে হলো, কিভাবে যোগাযোগ হলো বা কিভাবে শুরু করলে? দেখো, টলিউডে আসাটা না মানে কী বলতো, কোঅ্যাক্সিডেন্ট বলতে পারো। মানে আমি কোনোদিনও তো এই জনারটাকে ভাবিনি যে টলিউডে কখনো কাজ করব। তো যাদেরকে আমি আজকে ফটোশ্যুট করছি তারা একটা সময় আমি মানে তাদের মুভি দেখতাম, ভাবতাম যে ওরকম ব্যাপার, তো ওটা কখনো ওইভাবে আসেনি যে আমি টলিউডে কাজ করব। আমি করতাম, আমার না কিছু ছবি ভালো লাগতো, যেমন ধরো রীতা বড়ির কিছু ফটোশ্যুট হতো তখন। রীতা বড়ির কিছু ফটোশ্যুট হতো, যে ফটোশ্যুটগুলো খুব ভালো লাগতো, পোর্ট্রেট ফটোশ্যুট মেনলি বলছি। মানে আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের শ্যুট আছে, মানে ধরো বলিউডে ধরো করিনা কাপুর বা এদের যে ফটোশ্যুটগুলো হতো না, এগুলো বেশ ভালো লাগতো, পোর্ট্রেট শ্যুট না ওগুলো। তো আমার মনে হতো যে আমি যদি এরকম কিছু শ্যুট করতে পারতাম খুব ভালো হতো।
নর্মালি আমি এমনি তো ফ্যাশনে ঢুকে গেছিলাম। তো একদিন কি হয়, একটা মানে এমনি সিরিয়াল করে একজন, ঠিক আছে, তার একটা শ্যুটের কন্ট্যাক্ট আসে এমনি, মানে মেকআপ আর্টিস্টরা করবে, তো শ্যুটটা করি। অ্যান্ড সেই শ্যুটটা খুব মানে মানে কি বলবো, মানে অনেকের কাছে পৌঁছে যায় সেই ছবিটা, বুঝতে পেরেছো? যেটার কারণে ওখান থেকে শুভশ্রী গাঙ্গুলির একটা শ্যুটের অফার আসে। ও না, সরি, ভুল বললাম, তার আগে একটা শ্রাবন্তীর আমি শ্যুট করি, হুম ঠিক আছে, যে ছবিটা দেখবে ব্রাইডাল করেছিলাম শ্রাবন্তীর উপরে, হুম পেপারে পেপারে বেরিয়ে গেছিলো, আনন্দ লোকে দিয়েছিল। তো ওই ছবিটা হচ্ছে, যে আর কি ওই শ্যুটটা অর্গানাইজ করেছিল, সে আমার উপর কিছুতেই ভরসা করতে পারছিল না। কারণ আমার সেলিব্রিটি শ্যুট বলতে গেলে টুকটাক ছোটোখাটো সিরিয়াল অ্যাক্ট্রেসদের। এবার শ্রাবন্তী মানে ওই জায়গাটায় হিউজ ছিল, হুম যে শ্রাবন্তীর ফটোশ্যুট করবি, এবার তুই পারবি তো, জিনিসটা বুঝতে পারবি তো? দেখ, এটা কিন্তু কনসেপচুয়াল, এটা নর্মাল শ্যুট নয় যে ফট করে গেলাম, তুললাম, ছেড়ে দিলাম। এটা একটা কনসেপচুয়াল শ্যুট হবে, অ্যান্ড এটা কিন্তু অনেক জায়গায় যাবে ছবিটা। প্রথমে সে ভরসা করতে পারছিল না আমার উপরে। আমি বললাম, না না, করে দেবো, তুমি চাপ নিও না। তো ওই শ্যুটটা থেকেই আর কি আমার কিন্তু ছবিটা এত ভালো আসে। গাছপাতা দিয়ে করেছিলাম পেছন হুম। দিকে, সেই গাছপাতাটা দিয়ে অনেকে অবজেকশন করেছিল যে এই গাছপাতা, একটা অ্যাক্ট্রেস দাঁড়াবে, তার পেছনে গাছপাতা এইসব দিয়ে দিবি, খুব বাজে লাগবে দেখতে, একটা প্লেন সুন্দর ছবি তুলে দিবি। কিন্তু ওই ছবিটাই এখনো পর্যন্ত গাছপালা পেছনে দিয়ে ওই লাইট করে সবাই ছবি তোলে, মানে অনেকজন আছে, সবাই বলছি না, অনেকজন আছে। কিন্তু ওই গাছপাতাটা সেই সময় আমাকে অবজেকশন দিত। ওইখান থেকে ওই ফটোশ্যুটটা আনন্দলোকে বেরোলো, পেপারে বেরোলো, সেখান থেকে আর একটা সেলিব্রিটি দেখলো, হুম শুভশ্রী গাঙ্গুলি দেখলো। সেখান থেকে আদার্স আদার্স যারা যারা অ্যাক্ট্রেসের সাথে শ্যুট করেছি সবাই ওখান থেকে তার ফটোটা আবার ফিল্মফেয়ার, আর শুভশ্রী গাঙ্গুলির সাথে যে শ্যুটটা করেছে সেটাই ডিরেক্ট চলে গেছিলো ফিল্মফেয়ার ম্যাগাজিনে। হুম। ফিল্মফেয়ার ম্যাগাজিন থেকে যখন ওই ফটোশ্যুটটা হলো, ওখান থেকে আরো 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 এরকম করতে করতে তোমার সেলিব্রেশন। যে শ্যুটগুলো হয়, বেশিরভাগ মার্কেটে কথা আছে যে তুমি ফ্রিতেই করো, মোস্ট ফ্রিতে? প্রবাবলি হ্যাঁ আচ্ছা, ফ্রিতে করো। তো এটার পেছনে কি কারণ আছে? সেলিব্রিটি হ্যাঁ, সেলিব্রিটি যা শ্যুট করেছো সেগুলো সব মানে কোলাবোরেশন। কোলাবোরেশন। হ্যাঁ, ফ্রিতে মিন্স কোলাবোরেশন। কোলাবোরেশন। হ্যাঁ, তো এটার মধ্যে কি যুক্তি আছে? ওগুলো কি সত্যিই কোলাবোরেশন শ্যুট? দেখো, কোনো জায়গায় তুমি যদি কোনো কিছু শুরু করতে চাও, ধরো তুমি ধরো ওয়েডিং করো, তুমি এখন হুম ব্রাইডালে ঢুকবে, তুমি কি প্রথম দিন বলতে পারবে যে আমি এত টাকা নিই? হুম কোনোদিন পসিবল না। তোমাকে প্রথমে ফ্রিতেই করতে হবে, বা ধরো 400 টাকা নিলে, 200 টাকা নিলে, 300 টাকা নিলে, কম টাকায় কাজ করতে হবে, কারণ তুমি ওটা স্টার্ট করছো। একদম শুরুতে আমি কোলাবোরেশন করেছি, ফ্রিতে করেছি। কিন্তু এখন যদি তুমি আমাকে আগামী এই যে 2 বছর ধরে যে শ্যুটগুলো করছি, আপাতত ধরো 2 বছর, 2.5 বছর ধরে যে শ্যুটগুলো করছি ধরো সেলিব্রিটিদের, হুম তাতে তুমি একটাও শ্যুটেতে আমি কোলাবোরেশন করেছি বলে মনে হয় না। 90% শ্যুট আমার পেমেন্ট নিয়ে করা। আমাকে কেউ মানে এখন তো ডাকেই না কেউ, পেমেন্ট ছাড়া জানে যে করবো না, তো আমার সেলিব্রিটি শ্যুট কমই পাবে আমার প্রোফাইলে। একটা সময় প্রচুর করেছি, কিন্তু একদম স্টার্টিংয়ে ধরো ফার্স্ট 5 মাস 6 মাস আমাকে ফ্রিতেই করতে হয়েছে, কারণ কোনো সেলিব্রিটি, আমার প্রোফাইলে কোনো সেলিব্রিটি শ্যুট নেই, আমাকে বলবে যে হ্যাঁ তোমাকে পয়সা দেবো, কেউ তো দেবে না। হুম হ্যাঁ, তবে এটা কেন ধারণাটা আরও বেশি এসছে দেখো, যেটা হচ্ছে এখন সেলিব্রিটিরা, ইনস্টাগ্রামের যুগ এখন, ঠিক আছে, ইনস্টাগ্রামেতে সেলিব্রিটিরা বলে কি যে তুমি সেলিব্রিটিরা বলে যে তুমি আমার শ্যুট করে দিয়ে যাও, তাহলে আমার লাভটা কি, আমার হচ্ছে ইনস্টাগ্রামটা গ্রো করবে। এবার সেলিব্রিটিরা ওই ইনস্টাগ্রাম গ্রোয়ের চক্করে পড়ে এখন অনেক জুনিয়র ফটোগ্রাফারদেরকে ডেকে নেয়, যারা হয়তো কোনোদিনও সেলিব্রিটি করেনি। এবার তারা বেশিরভাগ হয়তো দূর দূর থেকে ট্রেন জার্নি করে এসে একটা সেলিব্রিটি শ্যুট করছে ফ্রি অফ কস্ট। তো তার ধারণা কি হবে, আরেকটা ফটোগ্রাফার নিশ্চয়ই ফ্রিতেই করছে, হুম তো তার সেই কনসেপ্ট অনুযায়ী সে ভাবে যে কি তাহলে ও ফ্রিতে করছে। কিন্তু আমার যত সেলিব্রিটি আছে তারা সবাই আমাকে পে করতে হয়, আচ্ছা, বুঝতে পেরেছে? পে না করলে করে না, তার জন্য আমি কম করি। আচ্ছা, এখানে কম্পিটিশন কতটা ফ্যাশনে? এখানে কম্পিটিশান হচ্ছে সেই কি বলবো বলো তো, সমুদ্রের মাঝখানে পড়ে যাওয়ার মতো ব্যাপার। মানে ব্রাইডাল বা যখন নর্মালি এমনি ফটোগ্রাফিটা করতাম, তখন যদি মনে করে থাকি আমি একটা ডোবার মধ্যে আছি, এটা সমুদ্র। এখানে কম্পিটিশান মানে এক একটা না, একটা একটা মানে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তুমি ঢুকতে পারবে না, যুদ্ধ। ধরো
ইন্ডাস্ট্রিতে আমাদের কলকাতাতে তো কোম্পানি কটা আছে, ধরো ব্র্যান্ড আছে 5টা কি 6টা, অ্যান্ড সেটার যে শ্যুটটা হয় সেই শ্যুটটার মধ্যে ধরো মানে ব্র্যান্ডের যে শ্যুটগুলো হয় সেই ব্র্যান্ডের শ্যুটের মধ্যে ধরো ফটোগ্রাফার আমাদের পুরানো যেসব ফটোগ্রাফার আছে তারাই তো অনেকজন, এবার তাদের মধ্যে ডিভাইড হয়ে যায়, এবার তুমি নতুন একজন তার মধ্যে এন্ট্রি করছো, তোমাকে ঢুকতে দেবে মনে হয়? আর আরও একটা ব্যাপার কি বলতো, যারা ধরো ফটোগ্রাফিটা তো শুধু করতে গেলে তোমাকে তার সঙ্গে মেকআপ আর্টিস্ট লাগবে, স্টাইলিস্ট লাগবে, অ্যান্ড তারা সবাই পুরানো। তো তুমি ওখানে ঢুকতে গেলেই প্রথমে তারা তাদের কমফর্ট জোনের লোকেদেরকে আগে চান্স দেবে, তো তুমি সেখানে ঢুকতে খুবই টাফ, এখানে ঢোকাটা খুব টাফ। অ্যান্ড নিজের মধ্যে যদি সেই কোয়ালিটি না থাকে, তোমার চাপ আছে প্রচুর। টলিউডে কাজ করতে গেলে বেসিক্যালি গিল্ডের একটা কার্ডের ব্যাপার থাকে, ওটা মানে আমার অতটা মানে জানা নেই যে গিল্ডের কার্ডটা কিভাবে কি হয় না হয়। তুমি কি ওই তরফ থেকে কোনো কিছু ফেস করেছো যে গিল্ডের কার্ড করতে হবে, নাহলে তুমি টলিউডে শ্যুট করতে পারবে না? দেখো, আমি গিল্ডের কার্ড নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি, যেটা হচ্ছে প্রথমে তুমি যেমন ভাবছো না যে গিল্ডের কার্ড করলে টলিউডে হয়তো ঢোকা যাবে, এন্ট্রি হবে, সবার তো একটা ওরকম মানে প্রথম শখ থাকে যে আমি গিল্ডে যাব, গিল্ডের কার্ড পাবো, পেয়ে টলিউডে কাজ করব। তো আমিও প্রথমে অনেকবার ট্রাই করেছি, কিন্তু বেসিক্যালি কী বলতো, গিল্ডের কার্ডটা না একটা মানে এখন মানে সত্যি কথা বলতে গিল্ডের কার্ডের কোনো প্রয়োজন নেই। তুমি যদি ভালো কাজ পারো না, তুমি মানে ফ্রিল্যান্সার হিসাবে যা কামাবে সে গিল্ড কোনোদিনও তোমাকে দিতে পারবে না। মানে গিল্ডের কার্ডটা করলে তুমি পারমিশন পাচ্ছ যে কোনো মুভিতে তুমি যদি নিজে কথা বলে নিতে পারো তাহলে কিন্তু তুমি কাজ পাবে। গিল্ড কিন্তু কোনোদিনও তোমায় কাজ দেবে না, যে তুমি কার্ড করিয়ে নিলে মানে গিল্ড তোমায় ফোন করে বলে ভাই এই কাজ আছে, এটা হয় না। এটার পার্সেন্টেজ হয়তো 10% হয়তো তোমায় কল কখনো আসতে পারে, তোমার গিল্ডে যেহেতু নাম আছে, কখনো হয়তো কোনো ফটোগ্রাফার না পেলো তখন হয়তো তোমায় কল করলো। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি গিল্ডের কার্ড করলে মানে তোমাকে মাঝে মাঝেই কল করে বসে বলবে ভাই কাজ আছে, এটা না, তোমাকে নিজেই খুঁজে নিতে হবে। গিল্ডের কার্ড থাকলে সুবিধা কি, তুমি যে কোনো শ্যুটেতে পারমিশন পেয়ে গেলে কাজ করার জন্যে। আগে এটার সুবিধা ছিল কি, আগে এত আমাদের এখন যেভাবে সেলিব্রিটিদের শ্যুট হয় বা এত শ্যুট হয়, সেই সব শ্যুটগুলো তো নর্মাল যারা ফটোগ্রাফার আছে তারা পেতো না, তারা গিল্ডের কাট করে তখন ওখানে গিয়ে ফিল্মের কাজগুলো পেতো বা এই কাজগুলো। এখন সেই জিনিসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন তো রিসেন্টলি গিল্ড নিয়ে প্রবলেম চলছেই, বুঝতে পারছো যে যেটা প্রবলেম, এখন পুরো টলিউড এখন শুটিং বন্ধ করে দিয়েছে। তো এখন কি হয় যে গিল্ডের কার্ড যদি তুমি করতে যাও, বিভিন্ন লোক বিভিন্ন রকম রেট বলে। আমি যখন লাস্ট করতে গেছি 2-3 বছর আগে, তখন আমাকে একজন বলছে 20,000 লাগবে, কেউ বলছে 30,000 লাগবে, কেউ 50,000-এও চলে যাচ্ছে। তো এবার প্রবলেমটা কি, যে এখানে না মনে কাটমানির ব্যাপার চলে এসছে, মানে আমি গিল্ডের কার্ড করিয়ে দেবো, এবার এখান থেকে আমি এত টাকা নিয়ে নেবো, এবার এ ঢুকতে যায় যে তো কাজ পাবে কি পাবে না সেটা ব্যাপার নয়। আর এখন ব্যাপারটা হচ্ছে তুমি যদি জেনুইনলি তুমি যদি একদম গিল্ডের কাছে গিয়ে কাট করতে যাও, যদি ভালো জায়গা থেকেও করতে চাও, গিল্ডের কার্ড বেরোয়া খুব সমস্যা এখন। আমার মনে হয় না অতটা নেসেসিটি আছে। তুমি যদি ভালো ফটোগ্রাফি জানো, ফ্রিল্যান্সার হিসাবে অনেক বেশি কামাও। কি কি ব্যাকলেস তুমি ফেস করেছো মানে ফটোগ্রাফি যখন স্টার্ট করেছিলে? এই তো বলতে শুরু করলে অনেক কিছু বলা হয়ে যায়। প্রথম তো প্রবলেম এসে ফ্যামিলি থেকে। ফ্যামিলির প্রবলেমটা যদিও এখনও আছে আমার, সেটা হচ্ছে যেহেতু দেখো এটা আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমার বাবা মা চিন্তাধারাটাই আলাদা, যে ছেলে চাকরি করবে, একটু বাইরে থাকবে, এইটুকুই চিন্তা ভাবনা, সিকিউর জব আর কি, মানে তুমি পার্মানেন্টলি একটা জব করছো, সেটা থেকে স্যালারি আসছে। তো যেহেতু এই ফটোগ্রাফি ব্যাপারটা আমার ফ্যামিলির লোকজন, বাড়ির লোকজন বুঝতো না, তো আমার বাড়ি থেকে সবসময় অবজেকশান, ইভেন এখনও পর্যন্ত বুঝতে পারে না যে আমি কোন পজিশানে আছি বা আমি কত টাকা কামাই, এই ব্যাপারটা বাবা মা বোঝে না। এখনও যদি কারোর মুখে শোনে যে তার ছেলে চেন্নাইতে আছে বা ফরেন কান্ট্রিতে কোথাও আছে, আমার বাবা বলে দেখলি ওর ছেলে ওখানে আছে। এই প্রবলেমটা আমার এখনও পর্যন্ত চলছে। এটা এখনও শেষও হবে না, হয়তো জীবনের শেষ পর্যায়ে গিয়েও আমার শুনতে হবে, যতদিন বাবা মা আছে। কিন্তু আর তো আদার্সদের তো বাবা মা এত বড় প্রবলেম করছে, মানে বুঝতে পারছো তো, মানে আশপাশটা তো আরও মানে চেপে ধরেছিল। আমার পাশের বাড়ির কাকিমা বা আমার রিলেটিভরা, কী করিস তুই? ফটোগ্রাফি করি। কোনো জায়গায় ইভেন্টে গেলাম বা কোনো ওয়েডিংয়ে গেলাম, কী করিস এখন, কী করছিস? হ্যাঁ তো ফটোগ্রাফি করছিস, এমনি জবটা কী করছিস, মানে কাজ কী করছিস? আমি কাজ কিছুই করছি না, এটাই তো কাজ। এটা করলে হবে? বাবা এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়ালো তোকে,
হুম। তো এইটা এখন তো চলছেই। তারপরে মানে ফটোগ্রাফি যখন স্টার্টিং করেছিলাম তখন ধরো কোনো জায়গায় মানে ধরো শ্যুট মানে যখন সবাই জানলো যে হ্যাঁ ও ছেলেটা ফটোগ্রাফি করে, তারা তো জানতো তো যে পাড়ার যারা ছেলেরা আছে তারা যখন জানতো যে ফটোগ্রাফি করে মানে হচ্ছে ও ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর ফটোগ্রাফিতে এসছে, তো তারা আমাকে বলতে আরে আমাদের পাড়াতে পুজো আছে দুটো ফটো তুলে দিয়ে যাস তো। মানে এই টোনগুলো প্রথমে তো প্রচুর শুনতে হয়েছে, ভাই রাস্তা দিয়ে যাচ্ছি ফটোগ্রাফি করতে যাচ্ছিস, এটা কদিন চলবে রে, এই টোনগুলো চলতো। এখনও পাড়াতে তো এখনও কেউ ভাবেও না যে আমি কী ধরনের কাজ করি বা কী করি, তারা এখনও ভাবেই কাঁধে ক্যামেরা নিয়ে আমি যাই মনে হয় গিয়ে কোথাও গিয়ে ইভেন্টে কাজ করি, তাদেরকে বোঝাতেও যাই না। তো তোমার লাইফের একটা ব্যাড ফেজ ছিল, মানে সেটার ব্যাপারে কি তুমি কিছু বলতে চাও? মানে যদি তুমি কমফোর্টেবল হও, না হলে কিন্তু কেন কথা বলবো। মানে দেখো বলতে চাই আমি ছোট করে যদি বলতে পারি, কিন্তু বেশি ডিটেলসে বলতে পারবো না, কারণ দেখো এখন ওই জিনিসটা এখন একটা ব্যাপার ঠিকঠাক হয়ে গেছে, তো সো আমি ওই ব্যাপারটা নিয়ে অতটা বলতে চাই না। কিন্তু জিনিসটা হচ্ছে কী বলতো, ওটা একটা খুব ভীষণ বাজে একটা ফেজ গেছে, যখন আমাকে প্রত্যেকে বলেছিল যে তুই আর উঠতে পারবি না, কারণ ওই সময় আমি পুরো ফেঁসে গেছিলাম আর কি। তো বলছিল যে তোর পক্ষে সম্ভবই না এরপরে উঠে যাওয়া, কারণ পালিয়ে গেছিলাম না ব্যাপারটা। তো ওটা এখন কি তোমার সবকিছু শর্ট আউট, মানে সব ঠিকঠাক হয়ে গেছে? দেখো সব ঠিকঠাক বলতে পারবো মানে ওটা হয় না, ওটা ঠিক হতে এখনো অনেক টাইম লাগবে, কিন্তু কিছুটা ঠিক হয়েছে। এখন ভালো আছি, মানে সব কিছু মানিয়ে নিয়ে সব কিছু ঠিকঠাকভাবে চলছে। প্রবলেম তো আছে। তুমি কি খুব রুড, মানে খুব অ্যাটিটিউড আছে? মানে এটা আমি শুনেছি, এটা কিন্তু অনেকেই বলে। আচ্ছা তুই আমার সাথে এতক্ষণ ধরে আছো কথা না, বলছো, আমার তো একদম লাগে সবাই আছে তো। হ্যাঁ, ইভেন যখন প্রথম তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম তখনও লাগেনি। তোমার যদি অ্যাটিটিউড হতো তুমি আমাকে বলতে না যে আমি কি এসব করবো। যে আমার যারা ওয়ার্কশপ করেছে এবারে, তো ধরো 13-14 জন ছেলে ছিল, তারা তো প্রত্যেকে মানে আমার সাথে ওয়ার্কশপ করে যাওয়ার পর তাদেরও কথা এটাই যে দাদা তোমাকে নিয়ে অনেকে বলে যে তুমি রুড বা বাজে ব্যবহার করবে, কিন্তু আমি করি না। দেখো আমাকে নিয়ে অনেকের কেন বলো তো এই ধারণাটা, কারণ হচ্ছে আমি কেউ আমাকে প্রথমত জানে না, তারপর হচ্ছে আমি খুব কম এমনি মিশি মানুষের সাথে, মানে আমার ইন্টারাকশন খুব কম, কারণ আমি কাজে যাই, শ্যুট থেকে বাড়ি চলে যাই, কারোর বার্থডে পার্টি ইভেন্ট কিছুতেই যাই না, আমি বাড়ি যাই কাজ করি আবার কাজে গেলাম চলে আসলাম। এবার কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে হ্যাঁ ও তার মানে হয়তো ইয়ে করে না, এইটার জন্যে যেন তো একটা ভুল ধারণা। এমনি দেখো আমাকে যারা প্রচুর ফটোগ্রাফার আছে কল করে, আমি যে পডকাস্টে ধরো আছি, ধরো তুমি যদি যখন ধরো কোনো ভিডিও যদি আমাকে যারা ফোন করে তারা যদি শোনে, তারাই বলতে পারবে যে আমি তাদের সাথে কীভাবে ব্যবহার করি। এই কিছুদিন আগে একটা ছেলে আমাকে ফোন করেছিল যে দাদা আমি একটা ফটোগ্রাফি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে কি সবাই ক্যামেরা সেল করছে, ওটার একটা গ্রুপ, তো সেখানে আমার নাম্বারটা একটা ছেলে নিয়ে সেখান থেকে আমায় কল করে, বলে যে দাদা আমি তোমার ফটোগ্রাফি অনেক দিন ধরে ফলো করি, কিন্তু ভয় লাগে তোমার সাথে কথা বলতে। তো ফোন করেছে, সে আমার সাথে আধা ঘন্টার উপরে কথা বলেছে, কথা বলার পর বলছে আমি জানতাম না তুমি এরকমভাবে আমার সাথে কথা বলবে। প্রচুর ফটোগ্রাফি লাইটিং নিয়ে জিজ্ঞেস করে, ফ্রেমিং কীভাবে করব, দাদা এই শ্যুটটা এভাবে হবে কি না, আমি সবাইকে হেল্প করি, এরকম কোনো ব্যাপার নেই। রাজ আর শুভশ্রীর সঙ্গে শ্যুটের এক্সপিরিয়েন্স কীরকম কী ছিল? শুভশ্রীদি আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক। শুভশ্রীদির সাথে যেহেতু টলিউডে যদি বলো যে ফটোগ্রাফি টলিউডে যদি শুরু করার ক্ষেত্রে বলো, শুভশ্রীদির একদম প্রায় ধরো আমার টলিউডের ফটোগ্রাফি শুরু করার সময় থেকেই আছে। তো দিদির সাথে আমার একটা ভীষণ ভালো বন্ডিং। এমনি তো দেখো আমি যখন ফটোশ্যুট করতে যাই আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে জিজ্ঞেস করে যে কেমন আছিস বা কিছু আছে, তো খুব ভালো বন্ডিং। আর রাজ চক্রবর্তীর সাথে দেখো রাজদার সাথে অতটা আমার পরিচয় নেই, যেহেতু শুভশ্রীদির মেন শ্যুট করি আমি, তো রাজ চক্রবর্তীর সাথে এমনি জানে যে ও শ্যুট করে সেই হিসাবে পরিচয়, কিন্তু ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক দিদির সাথে। আচ্ছা, পডকাস্টটা আজকে তো এখানে শেষ করব, তো তোমার কীরকম লাগলো, কি এক্সপিরিয়েন্স? পডকাস্ট আমি কোনোদিন করিনি। তুমি ইভেন আমার মনে হয় যে পডকাস্টে কোনো ফটোগ্রাফারকে বেঙ্গলিতে এখনো অবধি ক্যাটার করা হয় না। একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যখন লকডাউন ছিল না, সেই সময় একটা আমাদের সিনিয়র ফটোগ্রাফার
উনি লাইভ করে আর কি এরকম পডকাস্ট করতো লাইভের মধ্যে, আচ্ছা মানে এই ফটোগ্রাফি ডিসকাশন করেছে, একটা ফটোগ্রাফার আছে। তো এটা হয়েছে, কিন্তু এইভাবে ফটোগ্রাফারদেরকে নিয়ে সচরাচর এখনো পর্যন্ত তো দেখিনি। হুম আর খুব ভালো লাগলো তোমাদের সাথে, কারণ তোমরা সবাই বেশ ফ্র্যাঙ্কলি, আর এখানে এসে দেখো আমি প্রথমবার এসেছি, আমিও এত ক্যামেরা হুম, সামনে বসে কথা কখনো বলিনি। হ্যাঁ, হুম। এই যে প্রথমবার বলছি, আমার একটা এক্সপিরিয়েন্স হলো ভীষণভাবে। আমি চাইছিলাম তোমার সঙ্গে একটা পডকাস্ট শুট করতে। অনেকদিন ধরে তুমি ফেসবুকে তো অনেকদিন ধরেই আছো। আমি এবারে তোমার প্রথম মানে যদি বলা হয় যে শুরুটা থেকে একদম এখনো অবধি দেখছি, মানে তুমি প্রথমে যে ফটো শুট ফুট করতে নিয়ে ছাড়তে, মাঝখানে কিছু মডেল শুট ফুট নিজে একটা ছবি টবিও তুমি মানে শুট ফুট করিয়েছিলে, সেটা মনে হচ্ছে ইনিশিয়ালি যখন ক্যামেরা কিনেছিলে সেই টাইমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই টাইমে শুট ফুট করে। শুরুতে অনেক কিছুই করেছি, বুঝতে পেরেছো? মানে এটা না অ্যাকচুয়ালি ভালোবাসার জায়গা, তো হুম। চেষ্টা করেছি অনেক। তোমার কি মনে হয় ফটোগ্রাফি শুরু করতে গেলে খুব হাই বাজেটের গ্যাজেট দরকার? একদমই না, বিশ্বাস করো, তুমি যদি ফটোগ্রাফি শুরু করতে চাও, হুম তুমি একদম পাতি একটা এমনি ওই যে কি বলে পাওয়ার শট বা হ্যাঁ। ওই ধরনের ক্যামেরা দিয়েও শুরু করতে পারো। মেনলি ফ্রেমিংয়ের ব্যাপার না। হুম এরপরে তুমি যদি একটা প্রফেশনাল ফটোগ্রাফার, তখন তো তোমার গিয়ার চেঞ্জ করতে হবে, কিন্তু বিশাল হাইফাই দরকার, বিশাল হাই কোয়ালিটির এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আজকের পডকাস্টটা এখানেই। পরবর্তীকালে আবার নতুন কোনো পরের পডকাস্টে কোনো নতুন গেস্টের সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে পডকাস্টটা এখানেই শেষ করলাম।